ফোনটা কিছুতেই কানেক্ট করছে না। এই সরি 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 এই তো সরি ভাই, কখন থেকে ফোনে আমি ট্রাই করছি। ফোন করছিলে? তোমার যে নাম্বার 244113। আসলে একটা কথা সবাইকে বলে রাখি যে মানে অঞ্জন দত্ত মানেই আসলে বেলাবোস, সেজন্যই ভুল করে অঞ্জনদার নাম্বারের বদলে 244113 ফোন চলে যায়। এবং আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার মানে এই যে এতগুলো বছর 2 দশকের ওপর ধরে ক্যামেরা নিয়ে কারবার, সিনেমা নিয়ে কারবার ইত্যাদি, এটা কিন্তু শুরুই হতো না যদি অঞ্জনদা না থাকতেন, অঞ্জন দত্ত যদি না থাকতেন। তো অ্যাকচুয়ালি সেদিক থেকে দেখতে গেলে অঞ্জনদার সঙ্গে আমার আই গো ব্যাক উইথ হিম 25 বছর। তোমাকে আমি আগেও একটি অন্য ছবিতে পরিচালনা করেছি, তবে এতটা ঘনিষ্ঠভাবে বা এতটা ইন্টেন্সলি নয়। তো আমি তো আমার জার্নিটা জানি, বাট আই উড অলসো লাইক টু আস্ক ইউ দ্যাট তুমি এই গত 25টা বছরকে কিভাবে দেখো ভিজাভি আমি। তোমার সম্পর্কে আমাকে একজন বলে, সেই সূত্রে আমি তোমার সঙ্গে যোগাযোগ করি এবং আমি তখনই আমার ওর কথাবার্তা, হাবভাব সব কিছু দেখেই মনে হয়েছিল দ্যাট হি ইজ ভেরি অ্যাকমপ্লিশড। আমার সোর্স অফ ইন্সপিরেশনটা আবারও বলছি, সচেতনভাবে কিংবা অবচেতনে কোথাও একটা কিন্তু তোমাদের জেনারেশনটা কোথাও। হ্যাঁ, আমরা তো আমাদের ব্যক্তিগত এভলিউশনটা জানি। আমি তোমাকে যদি বং কানেকশনের সময় থেকেই বলি, থেকে আজকে 2024 এই সময়তে তুমি বাংলা এবং ভারতীয় সিনেমার এভলিউশনটা কিভাবে দেখো? বাংলা সিনেমা তো কলকাতা থেকেই শুরু। কলকাতা তার হিস্ট্রিটাকে কমপ্লিট অস্বীকার করতে পারবে না। একটা কলোনিয়াল হিস্ট্রি আছে, একটা মিশ্রিত সমাজের একটা ভেতরে ঢুকে আছে, কিন্তু ও এতটাই পাল্টেছে, তার এসেন্সটা এতটা বদলেছে, সব কিছুতেই সেটা রিফ্লেক্ট করে, যেটা আজকে কলকাতা থেকে বা বাংলা সিনেমা থেকে বেরোতে পারত। কারণ মেইন স্ট্রিম, আমরা যে যাই করি, মেইন স্ট্রিম সিনেমা ইজ ফাইনালি দ্য পিলার। মেইন স্ট্রিম দাঁড়িয়ে থাকলে, মেইন স্ট্রিম উঁচু মানের হলে বাকি সব কিছুই উঁচু মানের। 100%। মেইন স্ট্রিম সিনেমাটা যে জায়গায় যেতে পারতো সে জায়গায় মানে পৌঁছতে পারেনি আর কি। সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে সর্বভারতীয় সিনেমা সেখানে একটু আগে পৌঁছেছে বা একটু বেশি পৌঁছেছে? না, সর্বভারতীয় সিনেমাটা বাংলা সিনেমার মতন অতটা ওপরের মানের ছিল না। তো সেইখান থেকে আজকে ধরো আমি তোমার কাছে কয়েক বছর আগে একটা অন্য ছবি নিয়ে বনি নিয়ে গেছিলাম, তুমি করেছিলে ছবিটা, দ্যাট ওয়াজ ওয়ান কাইন্ড অফ ফিল্ম, এক ধরনের একটা ছবি ছিল। বাট আজকে আমি যখন তোমার কাছে এই রাত তোমার আমার নিয়ে গেলাম, সেই ভাবনাগুলো তোমার মাথার মধ্যে কোথাও কাজ করেছিল কি, যে ভাবনাগুলো তুমি এক্ষুনি বললে, মানে হোয়াট ওয়েন্ট ইনসাইড ইউর হেড? দেখো, বনিটা আমি করেছি বিকজ তুমি ছবি করে যাচ্ছ এতদিন, তুমি আমার ছবিতে অভিনয় করেছো, সো আই থিঙ্ক ইট ওয়াজ অলসো ইম্পর্টেন্ট দ্যাট আমি তোমার আন্ডারে কাজ করি, সেই জায়গা থেকে আমি করেছি আর। কিন্তু এই রাত তোমার আমার এই স্ক্রিপ্টটা যখন তুমি আমাকে শোনালে, এক্স্যাক্টলি যে কারণে ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না, মানে বিকজ অনেকটা সারপ্রাইজ চলে যাবে। একদম কমপ্লিটলি ছবিটার জন্য আমি কিন্তু রাজি হয়েছি। স্ক্রিপ্টের মেরিট, কাস্টিংয়ের মেরিট, দ্য ওয়ে ইউ ভিজুয়ালাইজড ইট, শেয়ার ওই মেরিটে পপুলার সিনেমার ভেতরে একটা উঁচু মানের সিনেমা বলে আমার মনে হয়েছিল। এটা আমি থাকি এটার সঙ্গে, লেট মি ডু দিস, মানে এটা মনে হয়েছিল। তুমি ধরো বনিতেও আমাকে দেখেছো, আবার এটাতেও আমাকে দেখলে। এই ছবিটাতে বলাই বাহুল্য, ইট ওয়াজ এ মোর ইন্টেন্সিভ টাস্ক অ্যাট মাই এন্ড, বিকজ জাস্ট দুজন অভিনেতা, রাইট, আর তো কেউ নেই, আর একটা স্পেস আমার কাছে আর কি। তো এবং আমি যেহেতু সেই অর্থে দেখতে গেলে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, হ্যাঁ, তো সেই কারণে এই ধরনের স্পেস হ্যান্ডেল করার ক্ষেত্রে, বা তুমি যখন সারাক্ষণ আর তো কেউ ইন্টারাক্ট করছে না, আমি করছি, আমি তোমার সঙ্গে করছি এবং রিনাদির সঙ্গে করছি, তো সেই এক্সপিরিয়েন্সটা কি মনে হলো? আমি সেটা বনিতে আমি খেয়াল করেছি, তুমি যেটা চাও সেটা তুমি ইউ আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট। এখানেও ইট ইজ ভেরি ক্লিয়ার তুমি কি চাইছো, কিন্তু যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, তুমি আমাকে বলেছো যে এনার্জিটা একদম ইউজ না করতে, কারণ অবভিয়াসলি অপর্ণা সেন আমার থেকে ব্যক্তিগত জীবনে বয়সে বড়, আমাকে তার থেকেও বয়সে বেশি লাগতে হবে, এবং আমি তোমাকে বলেছিলাম যে সেটা তুমি কিন্তু পয়েন্ট আউট করো। সো থ্রু আউট দ্য ফিল্ম আমার কাছে খুব ইন্টারেস্টিং যে আমি একদম অন্যরকম একটা কিছু করতে পেরেছি, এটা ডিরেক্টর করে গেছে বলেই সেটা সম্ভব। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি সকলের সঙ্গে, যে আমরা অনেক সময় শুনি যে একজন
অ্যাক্টর ডিরেক্টর কেমিস্ট্রি বা কো অ্যাক্টরদের মধ্যে একটা কেমিস্ট্রি ইত্যাদি, সেইখানে একটা দুটো জিনিস খুব হেল্প করে, ব্যক্তিগত কমফর্ট এবং পরিচয়ের জায়গাটা। মানে এই যে অঞ্জনদার যে এনার্জি নিয়ে যে কথাটা বললেন, সেই জিনিসটা, একটা তো অঞ্জনদাকে অভিনেতা হিসেবে চিনি, এতগুলো বছর ধরে দেখছি, সেটা ছাড়াও ব্যক্তি মানুষটাকে কিন্তু আমি ভীষণ কাছ থেকে চিনি। সিমিলারলি অঞ্জনদা আর রীনাদি, অপর্ণা সেন, তারা একে অন্যকে 30-40 বছর ধরে চেনেন এবং খুব ঘনিষ্ঠভাবে চেনেন। কেন, রীনাদি হ্যাজ রিমেইনড আ ডিরেক্টর টু অঞ্জন দত্ত, রাইট? হ্যাঁ, ইন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল্মস অফ হিজ ক্যারিয়ার। তো সেইটা কোথাও কাজ করে যে এই ইন্টারনাল কেমিস্ট্রিটা। দুটো জিনিস, একটা হচ্ছে যে এই কমফর্ট বলতে যেটা বলি আমরা, এটা থেকে অনেক সময় মানে একটা খুব রিল্যাক্সড কাজও বেরিয়ে যায়, কমপ্লেসেন্সি, আত্মতুষ্টি চলে আসে যে যা করছে কি ভালো, ভালো কি ভালো। আর একটা হয় যদি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে অনেক বেশি ক্রিটিসিজম হয়, অনেক বেশি ক্লিয়ার ক্রিটিসিজম, এটা ভালো, এটা রাখো, এটা করো না, এটা মানে এই যে পরিষ্কারভাবে বলতে পারা, এইটা একটা ডিরেক্টরকে বলতে হবেই। আমি এই ছবিতে আবিষ্কার করেছি এটা করতে, এবং সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি বলতে চাইও। একটা অ্যাক্টিংয়ের একটা জায়গা আবিষ্কার করলাম এত বয়সে এসে, যে একটা লোক দুঃখ পেলে কাঁদে না, মানে চরিত্র কাঁদে না, অভিনেতারা কেঁদে ফেলে, চরিত্র কাঁদে না, চরিত্রকে ভাবা করে কাঁদে, সে দুঃখটা কান্না চাপার চেষ্টা করে, সে দুঃখ পেয়েছে। একটা লোক বেশি মদ খেলে সে মাতলামি করে, সে আরেকটা মদ খায়, ততক্ষণে সে পড়ে যাচ্ছে, কেননা সে ভাবে যে আমি একদম নর্মাল আছি। হাইড লুকিয়ে রাখতে পারছি, অথচ কিন্তু দর্শক বুঝতে পারছে। এই জিনিসটা আমার খুব পরিষ্কারভাবে এই ছবিটা করতে গিয়ে মনে হয়েছে, মানে সেটা খুব একটা বড় পাওয়া। আমি জানি না আমি আপনাদের খুব বোঝাতে পারলাম কিনা পুরো। আমার মনে হয় তুমি বুঝতে পারছো, আমি তো 100% বুঝতে পারছি, কেন আমি তো ওই যাপনটা করেছি, সেই কারণে। তো আমরা একদম শেষে চলে এসেছি, আমাকে গোটাতে হবে। আসলে অঞ্জনদার সঙ্গে মানে গল্পগুলো তো অন্যরকম হয়, ইউজুয়ালি অঞ্জনদার বাড়িতে হয়, এখন কিছু আমার বাড়িতেও হয়, যেগুলো ঘন্টার পর ঘন্টা চলে, এবং বয়সের জায়গা থেকে দেখতে গেলে 100% মানে পিতা পুত্রের মতো আমরা। বাট গত 25 বছর ধরে উই হ্যাভ ইন্টারঅ্যাক্টেড অ্যাজ টু ফ্রেন্ডস অ্যান্ড টু কমরেডস অ্যান্ড টু কলিগস, এবং আমরা আরও যে কদিন একসঙ্গে কাজ করব এবং এই শহরে বা এই কাজের পরিসরে থাকবো, আমার মনে হয় সেভাবেই আমরা ইন্টারঅ্যাক্ট করব। আমি ব্যক্তিগতভাবে বলছি যে অঞ্জনদার সঙ্গে আমার গত 2.5 দশকের ক্রিয়েটিভ কোলাবোরেশনটা আমার কাছে আমার এই জগতে তৈরি করা সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে একটা, শুধু তাই নয়, প্রথম 3টে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটা নিঃসন্দেহে হবে। সো গল্প তো থামান না, গল্প তো চলতে থাকবে, বাট কয়েকটা আমাকে বলা হয়েছে তোমায় কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন করতে, সেই র্যাপিড ফায়ারগুলো তোমায় করতে হবে। তুমি যদি মানে অডিও ভিজুয়াল আর্টস, হ্যাঁ, এবং তার মধ্যে আমি তোমার গানকে, থিয়েটারকে, সিনেমা অভিনয়কে, সিনেমা পরিচালনা করা সবকটাকে ইনক্লুড করছি, এই জগতে যদি না থাকতে তাহলে কি আর কিছু করতে পারতে বলে তোমার মনে হয়? সেটা কি? আমি কিছুই, আমি ফেলড সিনাইল কিছুই হতো না আমার। চাকরি করতে, চাকরি করে তাও বেশি দিন পারতাম না, মানে ইনক্রিমেন্ট বাড়তো না, এমন কিছু না, আমি একটা ফেলড লোক হয়ে যেতাম। ক্যারিয়ারে এমন কোনো কাজ যেটা আর একবার করতে চাও? না, আসলে এরকম কিছু নেই, এরকম কিছু নেই, কারণ আমি বুঝতে পারি দ্যাট সেটা করা যাবে না, সেটা সম্ভব না। বা যদি চান্স পেতে, তাহলে প্রথমত আমি যেটা করতাম না, সেটা ব্যোমকেশটা আমি করতাম না। ওটা আমি কেন করেছি আমি জানি না, ওটা আমার ছবি নয়, ওটা আমি ঠিক করিনি। আমার একটা জীবনে অনেকটা পরিচিতি হয়েছে, অনেকটা দর্শক পেয়েছি, সফল হয়েছে, কিন্তু ওটা না আমার নয়, মানে আমার কাজ বা আমার মতো নয়। সো ওই চ্যাপ্টারটাকে সরিয়ে দিয়ে আরো অন্য 3-4টে ভালো ছবি, অন্যরকম ছবি করতাম, মজার বিয়ে বাড়ির ছবি, যে ছবিগুলো আরো বেশি অঞ্জন দত্ত, হ্যাঁ, সেটা মানে অঞ্জন দত্তের মতো। হ্যাঁ, ব্যোমকেশের পুরো যে কটা বছর তুমি কাটিয়েছো, অ্যাবাউট 7-8 বছর তুমি ব্যোমকেশের সঙ্গে কাটিয়েছো, আই উড থিঙ্ক 2010 থেকে শুরু করে 2017-18 অবধি, এই সময় করা ব্যোমকেশের যে কটা ছবি তুমি করেছো, সেগুলোকে তুমি আনডু বা আনলার্ন করতে পারলে ভালো হতো, এবং সেই জায়গায় অন্য আরো আমার মতো তোমার মতো ছবি করতে পারলে আমি আর একটু বেটার জায়গায় আজকে অ্যাজ আ ডিরেক্টর থাকতাম, আমার একটু বেশি দর্শক হতো আজকে। ক্যারিয়ারের শেষ ভূমিকা হিসেবে তুমি পরিচালক অঞ্জন দত্তকে বাঁচতে চাও না অভিনেতা অঞ্জন দত্তকে বাঁচতে চাও? লোকে গান হিসেবেই মনে রাখবে বলে আমার মনে হয়,
গানটাই লোকে মনে রাখবে আর বলবে ভাগ আমি জানি না, বেলাবোসটা গান বলবে, বেলাবোসটাই আমি কি করব, আমি লোকে যতই আমি করি বলবে গানটা কি ভালো, এই রাত তোমার আমার, এই রাত তোমার মানে আপনার গানটা আমার ভালো লাগে, কি অসাধারণ গেয়েছেন গানটা, ওইটাই। যাই হোক, না না আমি পরিচালকটা বলতে চাই, বলতে চাই মানে মনে প্রাণে সেটাই বলতে চাও, বাট তোমার ফিয়ার হচ্ছে যে লোকে যাই করো না কেন তুমি। আমার এটা ঘটনাটা মনে আছে, অঞ্জনদা যখন চালচিত্র এখনের জন্য এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন বিশেষ জুরি পুরস্কারটা পেলেন, আমি তখন মঞ্চে ছিলাম, আমি ঘোষণা করছিলাম, আমি ঘোষণা করি পুরস্কারটা, অঞ্জনদা পুরস্কার নিতে মঞ্চে ওঠেন, মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ মানুষ তারা উপবিষ্ট ছিলেন আর কি। এবার অঞ্জনদা একটা সিনেমা বানিয়েছেন অঞ্জনদার মেন্টর মৃণাল সেনকে নিয়ে, হ্যাঁ ছবিটা দুর্দান্ত হয়েছে, সকলে দেশি বিদেশি বিচারকরা সেটা বলেছেন, সেটা নিচ্ছেন, তখনও কিন্তু পিছন থেকে দাঁড়িয়ে একজন ভদ্রলোক বলছেন, মানে খুবই গণ্যমান্য মানুষ, আমি কিন্তু আপনার গানের ফ্যান, এটা আমি শুনতে বলতেও পারতো গান হয়ে যায়, একটা গান হয়ে যায়, গান করুন, একটা গান করে দিন তাহলে। হ্যাঁ, দার্জিলিং না কলকাতা, এটা খুব কলকাতা, দার্জিলিং নয় না, এটা ভুল ধারণা, আমি ভালোবাসি দার্জিলিং, কিন্তু আমি যা কিছু পেয়েছি সব কলকাতা। গানের কথা যেহেতু হচ্ছিল সেই কারণে আমি বলি যে এখানে আমিও কিন্তু ওই একই দোষে কিছুটা দোষী, ইন দ্য সেন্স যে যখন পুরো স্ক্রিপ্টটা করে যখন মনে হলো যে এখানে এই গানটা বাজবে, ওখানে ওই গানটা বাজবে, একটা এই অঞ্জনদার যে চরিত্রটি আছে সেই চরিত্রে নিজের গলায় একটা গান বাজছে আর কি ছবিতে, সেইটা কে গাইবে, মানে এটা আমাদের কাছে নো ব্রেনার, এটা অবভিয়াসলি অঞ্জনদাই গাইবে আর কি। এবং সেটা কোন গান না, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে আমার অঞ্জনদার গলায় আমার ব্যক্তিগতভাবে শোনা প্রথম রবীন্দ্রসঙ্গীত হচ্ছে 2000 সালের জুন মাস নাগাদ ম্যাক্সমুলার ভবনে একটা অঞ্জনদার কনসার্টে অঞ্জনদা অন স্টেজ তুমি রবে নীরবে গানটা গেয়েছিল আর কি। তো এবং দেখলাম যে গানটা এক্ষেত্রে খুব সুন্দর হ্যান্ড ইন গ্লাভ ফিটও করে যাচ্ছে, একদম পরিস্থিতির সঙ্গে, ছবির পরিস্থিতির সঙ্গে একদম পারফেক্টলি উপযুক্ত। তো তখন অঞ্জনদাকে আমরা অনুরোধ করি এই গানটা গাইতে, এবং অঞ্জনদা সেটা গেয়েও দিয়েছে। তো মানে তুমি রবীন্দ্রনাথের গান খুব চট করে গাও না, সবসময় গাই না, বিকজ আমি somehow the other মনে হয় না that I will do justice to it, কিন্তু কিছু কিছু গান আমার ভালো লাগে, এমনিও আমি গাই, একটা দুটো কনসার্টে যদি মনে হয় গাই, যদি সেটা প্রাসঙ্গিক হয়ে পড়ে, কিন্তু আমি সচরাচর গাইনি কখনোই, মানে কোনো মানে একটা জমায়েতেও যদি কেউ গেয়ে দেয়, মানে নীল আমার পুত্র যত সহজে গাইবে আমি ততটা সহজে গাইব না। অঞ্জনদার স্বকীয় নিজস্ব ঢঙে যখন অঞ্জনদা রবীন্দ্রনাথের গান করেন সেটা একটা অন্য মাত্রা পায়, যেটা কিন্তু আমাদের এই ছবিতেও পেয়েছে। তাই সকলকে বলছি, এই অঞ্জন দত্ত অপর্ণা সেনের কম্বিনেশন, এরা এই দুজন এসে পর্দায় কি করেছেন, আমি বা কী করার চেষ্টা করেছি, এই সবটার জন্যে, সবটা জানার জন্যে আসতে হবে দেখতে আমাদের এই ছবি, যার নাম এই রাত তোমার আমার, হইচই স্টুডিওজের দ্বিতীয় ছবি এটি। অঞ্জন দত্ত অপর্ণা সেন অভিনীত, আমার পরিচালনায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত সঙ্গীত পরিচালক। এই ছবিটি হইচই স্টুডিওজের দ্বিতীয় ছবি, এটি আসছে খুব শিগগিরই আপনাদের বাড়ির কাছে সিনেমা হলগুলোতে।